নমস্কার। বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশনের লাইভ শো কবিতা বেলা আজ ৩২তম পর্ব। আজ এই ৩২তম পর্বে আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী, বরেণ্য আবৃত্তি শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, আজকের দিনটি এমন একটি দিন যেদিন আমাদের প্রত্যেক বাঙালির হৃদয় বেশ ভালোভাবেই ভারাক্রান্ত এবং যন্ত্রণাদীর্ণ, যন্ত্রণাগ্রস্ত। আজ আমরা হারিয়েছি আমাদের বাঙালির আইকন সৌমিত্র চট্টোপাধ্যায়কে। অসম্ভব প্রাণপ্রিয় মানুষ, কবিতার মানুষ, নাটকের মানুষ, থিয়েটারের মানুষ, নাট্য নির্দেশক, চলচ্চিত্রাভিনেতা, অসাধারণ অভিনেতা, একজন আন্তর্জাতিক স্তরের অভিনেতা। তাকে আজকে আমরা হারিয়েছি। তার প্রতি বিনম্র চিত্তে প্রণতি জানাই। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে শুরু করছি আজকের লাইভ অনুষ্ঠান কবিতা বেলা। আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী, বরেণ্য আবৃত্তি শিল্পী, দীর্ঘদিন আবৃত্তি শিল্পের সাথে যুক্ত মানুষ সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। প্রথমেই চলে আসছি সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের কাছে। নমস্কার দাদা। নমস্কার। আপনাদের সবাইকে আমার প্রণাম জানাই। বেশ। যারা দেখছেন, আপনারা যারা শুনছেন, হুম, এবং আপনারা যারা আপনাদের আমাদের এই অনুষ্ঠান বলুন। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখেন, শোনেন, খোঁজ খবর রাখেন নিয়মিত, তাদের প্রত্যেককে ভালোবাসার শুভেচ্ছা এবং প্রণতি জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা জানেন যে আজকের আগে পর্যন্ত ৩১টি পর্বে আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন বিভিন্ন দেশ থেকে, ভারতবর্ষ, বাংলাদেশ, আমেরিকা, সাউথ আফ্রিকা, ইউকে, বিভিন্ন জায়গা থেকে, জর্জিয়া, টরেন্টো, বিভিন্ন জায়গা থেকে অনেক গুণী কৃতি মানুষ, নির্মলেন্দু গুণ থেকে শুরু করে মেধা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত, কাজল সুর, বিজয়লক্ষ্মী বর্মন, দেবেশ ঠাকুর, আরণ্যক বসু, সতীনাথ মুখোপাধ্যায়, শোভন সুন্দর বসু, বেলায়েত হোসেন, কত গুণী মানুষ, রত্না মিত্র, স্বপ্না দে, অনেক অনেক কৃতি মানুষ আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন। এসেছিলেন দেবশঙ্কর হালদার, দেবেশ চট্টোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়। আপনারা দেখেছেন সেই সমস্ত অনুষ্ঠান। আজকে আমাদের সাথে রয়েছেন গুণী কৃতি আবৃত্তি শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। আমরা চলে যাব তার কবিতার কাছে। আমাদের সাথে আছেন রীনা দেব। নমস্কার, ভালো থাকবেন। আমরা চলে আসছি সৌমিত্রদার কবিতার কাছে। নমস্কার, আপনাদের সবাইকে আমার প্রণাম জানিয়ে শুরু করছি। আম, এবং কবিতা কর্নারকে আমার আন্তরিক অভিনন্দন জানাই যে আমার মতো একজন নগণ্য শিল্পীকে আপনারা আপনাদের এই অনুষ্ঠানের জন্য নির্বাচিত করেছেন। আজকের আমার এই অনুষ্ঠানটি আমি বিশিষ্ট অভিনেতা, বিশিষ্ট, সব কি বলবো, ওনার কি গুণ ছিল না, শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমি উৎসর্গ করছি। আহ, যেতে তো একদিন মানুষকে হয়ই, কিন্তু উনি দীর্ঘদিন ধরে অসুস্থও ছিলেন। কিন্তু যে কোনো মৃত্যুই দুঃখের, বিশেষ করে এইরকম একজন, মানে আমাদের বাঙালির যারা যারা এখনো বেঁচে আছেন, যাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি, সেই রকম। তো আমি শুরু করি। আপনারা সবাই তাহলে এসে গিয়েছেন, দেখতে পাচ্ছি। দু চারজন আসতে পারেননি। সেই নীল শার্ট পরা ভদ্রলোক গত সপ্তাহেও দেখেছিলাম, আজ আসেননি দেখছি। আর সেই যে ভদ্রলোক খুব চুরুট খেতেন, তাকেও কদিন দেখছি না। এরকম হতেই পারে, হয়েই থাকে। আপনারা যারা আজ এসেছেন, আপনাদের বলি, শুধু আশা নয়, ফিরে আসাও চাই। অল্প অল্প করে লোক কমে যাচ্ছে। আজ আর কোনো কথা নয়, শুধু মনে রাখবেন, আবার আসতে হবে। বাংলা অসাধারণ। কাব্যজগতে খুব অল্প কথায়, খুব অল্প কথায় খুব
খুব চূড়ান্ত দর্শন এবং উইথ হিউমার, উইথ উইট যিনি লিখতে পারতেন তার নাম ছিল কবি তারাপদ রায়। এটা তারাপদ রায়ের কবিতার আবৃত্তি দিয়েই আমি শুরু করলাম। অসাধারণ আবৃত্তি। আমাদের সাথে আছেন কবিতার রীনা নাম দেব, আছেন কবিতা কথামাত্রিক, আছেন সোমনাথ নাথ। বলছেন এই কালবেলায় আবৃত্তি জেগে উঠুক। ঠিকই শবরী মুখার্জি আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী, আছেন অসীম ভট্টাচার্য, উনি প্রায়শই আমাদের অনুষ্ঠান দেখেন, শবরীদিও দেখেন। শবরীদি বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশনের পশ্চিমবঙ্গ শাখার সম্মাননীয় সদস্যা। আহ, অসীম ভট্টাচার্য আছেন, আরো অনেকে আসবেন, দেখবেন, অনুষ্ঠান শুনবেন। আশরাফ হায়দার বাংলাদেশ থেকে সংযুক্ত হয়েছেন, ঢাকা থেকে। অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা। আরো অনেক মানুষের অপেক্ষায় আমরা রয়েছি আজ সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের সাথে, বিশিষ্ট আবৃত্তি শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। আহ আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস। অসম্ভব একটা দলাপাকানো যন্ত্রণা হৃদয়ের মধ্যে ওঠানামা করছে। আমার একটা স্বপ্ন ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে একটু অনুষ্ঠান করব। আমার একটা স্বপ্ন ছিল বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশনের যে কোনো বড় আয়োজনে সৌমিত্র চট্টোপাধ্যায়কে একবার আনবো। কিন্তু এই আশা দুরাশায় রয়ে গেল। এই আশা আর কোনোদিনই বাস্তবে সম্ভব হওয়ার রইল না। বুকটা ভেতরে ভেতরে নড়ে যাচ্ছে, কেঁপে উঠছে। আমার ভালোবাসার স্বপ্নের হিরোকে হারিয়ে ফেললাম। ছোটবেলার স্বপ্ন দেখেছি যে সমস্ত মানুষদের মধ্যে দিয়ে, সেই সৌমিত্র চট্টোপাধ্যায়কে আজকে হারিয়েছি। এই বেদনা আমার, আপনার সকলের। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই, তার আত্মার প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা। তিনি যেখানেই থাকুন আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবেন। আমরা চলে আসছি আবার সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের কবিতার কাছে, তারপর তার সাথে কয়েকটি কথা এবং আলাপচারিতায় আসবো। আহ, আপনি যেটা বলছিলেন আর কি, আজকে আমাদের খুব দুঃখের দিন, কষ্টের দিন, অন্ধকারের দিন। কিন্তু মানুষের মৃত্যুর পর আমরা তাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা জানাতে পারি যদি তিনি যেরকম ভাবে কাজ করে গেছেন, আমাদের সাংস্কৃতিক জগৎকে যেভাবে উন্নত করতে চেষ্টা করে গেছেন, আমরা যদি সেইটা ভালোভাবে করতে পারি তবেই আমার মনে হয় তার প্রতি শ্রদ্ধা জানানো আরো ভালো করে হয়। কালকে কালী পুজো গেছে, আজকে দীপাবলি। আমি, আহ, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ, সেই তো তোমার গেহ। সমর ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। শোনা যাচ্ছে অসাধারণ। তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিকঠাক শোনা যাচ্ছে, খুব ভালো শোনা যাচ্ছে। আসলে তো একথা সত্যি হুম। যে ঈশাবাস্য মেদাং সর্বং যৎকিঞ্চ জগৎকাং জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণী, সমস্ত জীবকুল, তার মধ্যেই ঈশ্বর বর্তমান। আর আমাদের আহ আমাদের শাস্ত্রে বলা হয়েছে অসতম সদ্গময় তমৌসম জ্যোতির্গময় মৃত্যুর্ম অমৃতাঙ্গময় অবিরাবির্ময়ে। আসলে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা, এই যে রবীন্দ্রনাথের একটু আগে যে প্রার্থনা, এই অন্ধকার থেকে আলোর পথে যাত্রা, মৃত্যু থেকে অমৃতের পথে যাত্রা, এই জীবনের উদ্দেশ্য হোক। আছেন আশরাফ হায়দার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আত্মার শান্তি কামনা করছি। অসাধারণ আবৃত্তি, মুগ্ধ হলাম দাদা। কবিতা কথামাত্রিক বলছেন, অসাধারণ। আমরা এবার একটু সৌমিত্রদার সাথে একটু আলাপচারিতায় আসবো। আহ আপনি বলুন। আহ আপনি প্রথম
কোন সময় থেকে অনুভব করলেন যে কবিতার সাথে আপনার একটা গাঁটছড়া বন্ধন হতে চলেছে, এবং সেইটা নিয়ে আপনি এগোবেন, একটু একটু করে চর্চায় থাকবেন, এইটা আপনি কবে থেকে মোটামুটি স্থির করলেন, এবং কিভাবে সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত এই পথ চলাটা এগোতে থাকলো, সেটা নিয়ে যদি আমাদেরকে একটু বলেন। এটা কোনো কোনো জায়গায় বলেছি, খুব ছোট করে বলি। আমার মা আমাকে ছোটবেলা থেকে আবৃত্তি শেখাতেন, সব মাই শেখান, কিন্তু আমার মা আমাকে ছোটবেলা থেকে পড়াতেন, আবৃত্তি শেখাতেন, হাতের লেখা শেখাতেন, সবকিছুই শেখাতেন। এবং আমরা প্রতিযোগিতায় যেতাম। তারপর কিছুদিন বাদে পাশের পাড়ায় মৃণাল বন্দ্যোপাধ্যায় বলে একজন, আমরা জেঠু বলতাম, ভুঁদি জেঠু, তাকে দেখতে ছিল শেষ বয়সে নজরুল ইসলামের মতন, ওরকম বড় বড় চোখ। তো সেই সময় সুকান্ত ভট্টাচার্যের কবিতার আবৃত্তির খুব চল ছিল। তো উনি আমাদের এরকম বলতেন যে, কর আবৃত্তি কর, মজুরদের মজুরদের ঝড়, কই কোথায় বেরিয়ে এসো ধর্মঘট ভাঙা দালালরা, এইরকম। বা আজ এসেছি তোমাদের ঘরে ঘরে, পৃথিবীর আদালতে বানান। তো এইরকম ওনার কাছে শিখতে 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 তারপর আমরা একটা ছোটখাটো ওনার আহ, নেতৃত্বে দলও গঠন করেছিলাম, কাব্যালোক বলে। আর টুকটাক কম্পিটিশন করতাম আর কি। তো 1982 সালে আমি প্রদীপ ঘোষের আবৃত্তি, সম্প্রতি প্রদীপ ঘোষের আবৃত্তি শুনি একটা অফিস ক্লাবের অনুষ্ঠানে, নজরুল জয়ন্তী আর কি। তারপর প্রদীপদার আবৃত্তি একদম নকল করে আমি আফ্রিকা কবিতা বলে একটা বড় বড় কম্পিটিশনে ফার্স্ট হই, এবং একটা চ্যালেঞ্জ সিল্ড পাই। ওটাই আমাকে আবৃত্তির দিকে টেনে আনবার মূল প্রেরণা, মানে টোটাল আবৃত্তির দিকে চলে আসার ওটাই আমার মূল প্রেরণা। তারপর আমি শ্রী উৎপল কুণ্ডুর কাছে শিক্ষা গ্রহণ করি 1987 থেকে 1993। 1992-তে আমাদের একটা সংগঠন হয় আবৃত্তির, উচ্চারণ। উচ্চারণের 25 বছর পূর্তি উৎসব হয়ে গেছে কিছুদিন আগে। তো এইরকম ভাবেই চলছে। 1999 আমার প্রথম অ্যালবাম বেরোয়, তারপর কয়েকটি অ্যালবাম বেরিয়েছে। এখন তো আর সিডি কেউ কেনেন না, এখন তো পেন ড্রাইভ চলে এসছে, এরপরে আরো কি চলে আসবে। তো ইউটিউবে আমার কিছু কাজ শুনতে পাওয়া যায়। আমার একটা চ্যানেল আছে, সৌমিত্র বন্দ্যোপাধ্যায় রিসাইটেশন বলে, সেটা খুঁজলে আপনারা কিছু কাজ শুনতে পাবেন। খুব যে বড় কিছু বেশ। করতে পেরেছি তা নয়, আহ, এইটুকুই। তার মানে আপনার জীবনে আপনার মায়ের একটা অদ্ভুত ভূমিকা আপনাকে প্রথম থেকেই আহ একটা ভিত তৈরি করে দিয়েছিল, প্রথম থেকেই আপনার মায়ের ভূমিকা। বেশ, আমরা একটু কমেন্টস গুলো একটু দেখে নিই। অসীম ভট্টাচার্য বলছেন রবীন্দ্রনাথের কবিতা খুব ভালো লাগলো সৌমিত্রদার কণ্ঠে। কবিতা কথামাত্রিক বলছেন ইকো হচ্ছে। হ্যাঁ, আসলে এগুলো যান্ত্রিক গোলযোগ, যখন দুজনেরটা একসাথে চলছে একটু ইকো হচ্ছে। আমি ওই জন্য বাধ্য হচ্ছি মাঝে মাঝে আমি যখন কথা বলছি সৌমিত্রদার মাইক্রোফোনটাকে মিউট করে রাখতে। আহ ঠিক আছে, আপনাদের শুনতে যাতে অসুবিধা না হয় চেষ্টা করছি। আহ আশরাফ হায়দার বলছেন সৌমিত্র দাদার কাছে অনুরোধ, প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা চে গুয়েভারার কবিতা। তো উনি চে গুয়েভারা কে কবিতা, ওটা বোধহয় কবির মৃত্যু বা অন্য কিছু একটা শুনতে চাইছেন। আচ্ছা, কবিতা কথামাত্রিক বললাম অসীম ভট্টাচার্য। বিজয়ার দিন প্রণাম করতে গেলে গত বছরের বিজয়ের কথা মনে পড়ে যায়, কে যেন সেদিন বলেছিল পা কমে আসছে। সত্যি খুবই দুঃখের ব্যাপার। খুব সুন্দর গলা, খুব সুন্দর বলছেন সৌমিত্র বাবু। অসাধারণ হচ্ছে। আচ্ছা, শশাঙ্ক শেখর চক্রবর্তী, উনি আসাম থেকে আছেন। আরো অনেকেই আমাদের সাথে সংযুক্ত হবেন, দেখবেন অনুষ্ঠান। আমরা চলে যাব আবার সৌমিত্রদার কবিতার কাছে। সৌমিত্র বাবু বিশিষ্ট আবৃত্তি শিল্পী, দীর্ঘদিন আবৃত্তির সাথে সংযুক্ত রয়েছেন, তার কবিতার কাছে আমরা চলে আসছি। এটা তো হেমন্তকাল চলছে, কার্তিক মাস, আর কয়েকদিন বাদেই অগ্রহায়ণ মাস পড়বে। একটু হেমন্তের কবিতা শোনানো যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য থেকে একটি শোনাই, তার পরে পরেই আমরা যাকে হেমন্তের কবি বলে জানি, জীবনানন্দ দাশ, তার একটি কবিতার আবৃত্তি করবার চেষ্টা করছি।
আজি হেমন্তের শান্তি ব্যাপ্ত চরাচরে, জনশূন্য ক্ষেত্র মাঝে দীপ্ত দ্বীপ প্রহরে, শব্দহীন গতিহীন স্তব্ধতা উদার, রয়েছে পড়িয়া শ্রান্ত দিগন্ত প্রসার, স্বর্ণ শ্যাম ডানা মেলি, ক্ষীণ নদী রেখা নাহি করে গান আজি, নাহি লেখে লেখা বালুকার তটে, দূরে দূরে পল্লী যত, মুদ্রিত নয়নে রৌদ্র পোহাইতে রত, নিদ্রায় অলস ক্লান্ত। এই স্তব্ধতায় শুনিতেছি তৃণে তৃণে, ধুলায় ধুলায়, মোর অঙ্গে রোমে রোমে, লোকে লোকান্তরে, গ্রহে সূর্যে তারকায় নিত্যকাল ধরে অনুপরমাণুদের নৃত্য কলরোল, তোমার আসন ঘেরি অনন্ত কল্লোল। বাতাসে ধানের শব্দ শুনিয়াছি, ঝরিতেছে ধীরে ধীরে অপরাহ্ন ভোরে, সোনালি রোদের রং দেখিয়াছি, দেহের প্রথম কোন প্রেমের মতন রূপ তার, এলো চুল ছড়ায় রেখেছে ঢেকে গূঢ় রূপ, আনারস বন। ঘাস আমি দেখিয়াছি, দেখেছি সজনে ফুল চুপে চুপে পড়িতেছে ঝরে, মৃদু ঘাসে শান্তি পায়। দেখেছি হলুদ পাখি বহুক্ষণ থাকে চুপ করে, নির্জন নামের ডালে দুলে যায়, দুলে যায় বাতাসের সাথে বহুক্ষণ। শুধু কথা গান নয়, নীরবতা রচিতেছে আমাদের সবের জীবন, বুঝিয়াছি। সুপুরীর সারিগুনো দিন রাত হাওয়ায় উঠিতে আছে নড়ে, দিন রাত কথা কয়, ক্ষীরের মতন ফুল বুকে ধরে। তাদের উৎসব ফুরায় না, মাছরাঙাটির সাথী মরে গেছে, তবু ওই পাখিটির নীল লাল কমলা রঙের ডানা স্ফুট হয়ে ভাসে আম নিম জামরুলে, প্রসন্ন প্রাণের স্রোত। প্রশ্ন নাই, অশ্রু নাই কিছু, ঝিলমিল ডানা নিয়ে উড়ে যায় আকাশের থেকে দূর আকাশের পিছু। চেয়ে দেখি ঘুম নাই, অশ্রু নাই, প্রশ্ন নাই, বট ফল গন্ধ মাখা ঘাসে। দুটোই হেমন্তের নির্জনতার কথা বলা হচ্ছে। এরপরেই আপনারা মানে আপনি একটু লক্ষ্য করুন, এরপরেই জীবনানন্দ দাশের আরেকটি কবিতার আমি আবৃত্তি করছি, শেষের দিকে লেখা পাণ্ডুলিপির কবিতা থেকে। দেখুন ওনার ভাষাটা কিরকম পাল্টে যাচ্ছে। শুরুতে শুনলে মনে হবে যেন এটা জীবনানন্দের কবিতা নয়। চিরদিন শহরেই থাকি, পড়ে থাকি পাটের আড়তে, করি কেরানির কাজ, শুভে লাভে যদি কোনো মতে দিন যায় চলে, আকাশের তলে নক্ষত্রেরা কয় কোন কথা, জ্যোৎস্নায় প্রাণের জড়তা ব্যথা কেন পায়, সেসব খবর নিয়ে কাজ কিবা। হায়, বিয়ে হয়েছিল কবে, মরে গেছে বউ, যদিও মহুয়া গাছে ফুটে ওঠে মৌ, একবার ঝরে গেলে তবু তারপর মহুয়া মহুয়া শুধু, কেরানির ঘর কেরানির ঘর শুধু। হায়, জীবনের গল্প শুধু একবার আসে, শুধু একবার, নীল কুয়াশায় নিঃশেষে ফুরায়। দেবতা খুঁজি না আমি, তীর্থ করি না কো,
তোমরা ঠাকুর নিয়ে থাকো, তবু আমি একবার ছুটি পেয়ে বেড়াবার তরে গেলাম খানিকটা দূর তারকেশ্বরে। গভীর অসাধ নিয়ে গাঢ় অনিচ্ছায় ট্রেনে আমি চড়িলাম। হায়, কলরবে ধুলোয় ধোঁয়ায় সাধ করে কেবা মিছে যায়। জানি না ঈশ্বর কেবা, জানি শুধু ভুখা ভগবান। দিন রাত পাপক্ষয় করে পাবো ত্রাণ। তারপর একদিন নিমতলা ঘাটে কিংবা কাশী মিত্রের তল্লাটে পড়ে রব। তবুও যখন আমি ঢের রাতে ফিরিলাম ঘর, বুকে জাগে সেই দেশ তারকেশ্বর। দেবতারে কে খুঁজেছে অবসন্ন ধুলোর জগতে? অসংখ্য ভিড়ের মাঝে আমি একখানা মুখ দেখে গিয়েছি যে থামি। কবে যেন তারে দেখিয়াছি সিংহের মূর্তির পাশে। এসিরিয়া ব্যাবিলনে তাহারে ফেলেছি দেখে, দেখেছি মিশরে ইসিসের ঘরে। সারাদিন দিনমান আজ এই তারকেশ্বরে, আবার তাহারে দেখিলাম। আহা, ধানসিঁড়ি নদীটির বিকেল বেলার মৌন জলে বেতের ফলের মতো যেই চোখ, যেই রূপ গধূলির ধরা দেয় পৃথিবীর নীরব আঁচলে। দেখিলাম তাহা, আবার তাহার রূপ দেখিলাম। আহা। আসলে আপনি যখন কবিতা বলছেন, সেই কবিতা শুনবার পর আপনি যখন প্রথম রবীন্দ্রনাথ শোনালেন, শিহরিত হলাম, গায়ের মধ্যে কাঁটা দিয়ে উঠলো। তারপর আপনি জীবনানন্দ দাশে চলে আসলেন, অদ্ভুত ভাবে মোহিত হলাম। তারপর আপনি পাণ্ডুলিপি থেকে জীবনানন্দের যেটি শোনালেন, আমার সৌভাগ্য, আজকে আমি কবিতাটি প্রথম শুনলাম। আমি ভীষণভাবে জীবনানন্দ প্রেমী এবং খুব ভালোবাসি কবি হিসেবে তাকে। আমার কবিতার মধ্যে অনেকেই বলেন জীবনানন্দ দাশের অনেক প্রভাব আছে। আমার স্বীকার করতেও তাতে কোনো লজ্জা নেই। আমি জীবনানন্দ দাশকে ভালোবাসি, তার লেখা তার ভাবনা আমাকে ভাবায়, আমি খুব তার দ্বারা প্রভাবিত। কিন্তু এই কবিতাকে আমি জানতাম না, এই কবিতাকে আমি প্রথম জানলাম। আর আপনি যেভাবে কবিতা উচ্চারণ করছেন, তারপরে আমার আর একটুও কথা বলতে ইচ্ছা করছে না। আমার শুধু মনে হচ্ছে আপনি শুধু কবিতা শুনিয়েই যান, আর আমি শুধু কবিতা শুনেই যাই। অনেক দর্শক সেই একই কথা বলছেন, তারা আমাকে আজকে এখান থেকে তাড়িয়ে দেবে মনে হচ্ছে। তারা বলছেন যে শুধু কবিতা শুনতে চাই আর কবিতা শুনতে চাই। জলি বিশ্বাস, তিনি বলছেন ভীষণ সুন্দর, অসাধারণ। পারভিন জাহানারা আমাদের অনুষ্ঠান প্রতিদিন দেখেন, খুব গুণী মানুষ। তিনি বলছেন সৌমিত্র দাকে আমার প্রণাম। স্বাতী ঘোষাল বলছেন আহা কি গভীর উচ্চারণ। অসীম ভট্টাচার্য বলছেন বাহ, দারুণ সুন্দর কণ্ঠ, দারুণ সৌমিত্রদা, জীবনানন্দ দাশের আরো কয়েকটা হয়ে যাক। মৌমিতা সরকার বলছেন সমৃদ্ধ হচ্ছি সৌমিত্রদা। কবিতা কথামাত্রিক বলছেন এত সাবলীল চলা কণ্ঠের মাধ্যমে আসলে সত্যি। উম আমার সাথে সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের আলাপ অতি সম্প্রতি। আমার দুর্ভাগ্য, কেন এতদিন আমি তাকে জানিনি, কেন এতদিন তাকে আমি পাইনি। এরকম পারফরমেন্স আমি কবিতার ক্ষেত্রে এই মুহূর্তে অন্তত মনে রাখার মতো। আমি খুব স্পষ্টবাদী, একটু ঠোঁটকাটা গোছের আছি। আহ কিছুকাংশে সুমন্ত সেনগুপ্ত বাদ দিলে আমি এত বলিষ্ঠ উচ্চারণ কারো শুনেছি বলে আমার মনে করতে পারছি না। দেবাশিস বসু বলছেন খুব ভালো লাগছে। শবরী মুখার্জি বলছেন আহা মুগ্ধ হয়ে শুনছি, সমৃদ্ধ হচ্ছি। রীনা দেব বলছেন শব্দ দিয়েও নীরবতা কি সুন্দর ধরা যায়, জীবনানন্দের কবিতার আবৃত্তিতে অনুভব করলাম। ঠিকই ঠিকই বলছেন। আশরাফ হায়দার বলছেন দাদার কণ্ঠে আবৃত্তির পরশমণি ঝরে পড়ছে, মন ছুঁয়ে যাওয়া আবৃত্তি। অনুরোধ করছি সুকান্তের যে কোনো একটি কবিতা আবৃত্তি করবার জন্য। অসীম ভট্টাচার্য বলছেন সৌমিত্রদা টিউটোরিয়াল জয় গোস্বামী প্লিজ যদি করেন ভালো হয়। জীবনানন্দ তো দারুণ দারুণ, সৌমিত্রদা সত্যি বলিষ্ঠ কণ্ঠ। তাপসী ঘোষ বলছেন সঙ্গে আছি, ভালো লাগছে। দেবাশিস ব্যানার্জি বলছেন দিল্লি থেকে, অসম্ভব গুণী মানুষ তিনি, বলছেন খুব ভালো লাগলো। উৎপলদার কথা জেনে ভালো লাগছে, আমি ছন্দনীরের একদম শুরুর দিকে ছিলাম। আপনার বলার মধ্যে উৎপলদার একটা প্রভাব আছে, এরকম কিছু একটা উনি বলতে চাইছেন। রিচা সরকার বলছেন বাহ, উনি জর্জিয়া থেকে অনুষ্ঠান দেখছেন, বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং উপস্থাপিকা। রীনা দেব বলছেন পূর্ণেন্দু পত্রীর লখনৌ নিয়ে কবিতাটির আবৃত্তি শুনতে ইচ্ছা করছে। এরকম অনেক কমেন্টস আসছে।
জাহারুল ইসলাম বলছেন চমৎকার আয়োজন, দাদার আবৃত্তি মন ছুঁয়ে যায়। সন্তু মুখার্জি বলছেন খুব ভালো প্রোগ্রাম হচ্ছে। আহ আসলে আমি কিছু শিক্ষা নিয়েছি, ঠিকই, কবিতা কথামাত্রিক। আহ ঠিকই, স্বরূপদা উনি বলছেন যে কিছু শিক্ষা নিয়েছি, বেশ। মৌমিতা সরকার বলছেন সমৃদ্ধ হচ্ছি। আমরা কথার মধ্যে আর থাকবো না, আবার চলে আসবো কবিতার মধ্যে। আপনার কবিতা এমন ভাবে আমাদের মোহিত করছে, কবিতা ছাড়া অন্য কিছু আর কথা বলতে ভালো লাগছে না, মনে হচ্ছে কবিতার মধ্যে আজকে ডুবে থাকি। আচ্ছা, আবৃত্তি হোক, আমি ঠিক কবিতা বলি না, আমি বলি আবৃত্তি। আবৃত্তি একটা আলাদা শিল্প, কবিতা একটা আলাদা শিল্প, আবৃত্তি একটা আলাদা শিল্প। আম, জয় গোস্বামী টিউটোরিয়াল, জয় গোস্বামীর মালতী বালা বালিকা বিদ্যালয়, এগুলো আমি করি না। আমি জয় গোস্বামীর অন্য অন্য কাজ করি। আসবে, জয় গোস্বামী আসবেন পরে। আমি এখন পরপর 6টা ছোট ছোট কবিতা আপনাদের আবৃত্তি করে শোনাবো, সবকটাই প্রেমের কবিতা। আমি পরে নামগুলো বলে দেবো, কবি এবং কবিতার নাম। একটু আপনাদের মন দিয়ে শুনতে অনুরোধ করব যে এই 6জন কবির কাব্য ভাষা আলাদা আলাদা, সেই অনুযায়ী আবৃত্তি কেমন পাল্টে যাচ্ছে। তার সঙ্গে এটা বলতে চাইছি যে একজন শিল্পী যখন আবৃত্তি করেন, তখন সেটা যেন তার আবৃত্তি হয়ে ওঠে, তার নিজের কথা হয়ে ওঠে। এই 6টা কবিতাতেই কিন্তু আমি আছি। শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠাকুরকে দিয়ে। চাঁদের সাথে চকরীর, নলিনী সাথে তপনের, মেঘের সাথে বিজুরির, প্রণয় শুধু স্বপনের। সেসব চোখে চোখে কথা, সেসব মহাগোপনতা, লুকানো কত ছল ভরা, কাহার কাছে কবে কোথা প্রথমে পড়েছিল ধরা। তখন মহাত্রিভুবন না এত সাবধানে খসিয়া যেত আবরণ আকারে ভাবে গীতে গানে। তখন যদি মধুরাতে করিত খেলা তরুলতা, পরের দিনে কবি গীতে রটিয়া যেত সেবারতা। ভ্রমর যদি পথ ভুলে বসিত কভু কেয়া ফুলে, অমনি ঘরে ঘরে তাহা নিমেষে হতো জানা জানি। জগৎ পুরাকালে আহা ছিল না এত সাবধানী। একদা কবে মধুরাতি মলয় উঠেছিল মাতি, ভ্রমর গুনগুন গানে বলিয়া গেল কানে কানে। চতুর্পিক দিকে দিকে রটায় দিল কুহুতানে, পাপিয়া তারি কাছে শিখে বনের সভা মাঝখানে কাহিল মহাকলরবে, শুনো গো শুনো শুনো সবে। চাঁদের সাথে চকরীর, নলিনীর সাথে তপনের, মেঘের সাথে বিজুরির, প্রণয় অতি গোপনের। শুনিয়া যত নর নারী উঠিল হাসি সারি সারি, কহিল বৃথা ছল করা, সবাই পড়িয়াছে ধরা। কহিল আসি কাছে আসি, কহিল আসি কাছে কাছে, কত যে কথা রটিয়াছে। কহিল চোখে চোখে চাহি, গোপন আর কিছু নাহি। কহিল হাতে হাত রাখি, কেন যে বৃথা ঢাকা ঢাকি। মালাটি করি অর্পণ, কহিল সুখে মুখ চুমি। পড়িল ধরা ত্রিভুবন, পড়িনু ধরা আমি তুমি। এরপরেই আসছি কবি অপূর্ব দত্তর কবিতায়। মুগ্ধ হতে চেয়েছিলাম বলেই সেদিন, মুগ্ধ হতে চেয়েছিলাম বলেই বোধ হয় এই জীবনে মুগ্ধ হওয়া আর হলো না। স্পর্শ করে দেখেনি, তাও আগুন ছুঁয়ে দেখার লোভে ঝাঁপিয়েছিলাম দুচোখ বুজে। এর ওর কাছে ফোন নাম্বার খোঁজ করেছি, ভুজুং ভাজুং ব্যাখ্যা দিয়ে কাটিয়ে গেছি। এটাও জানি তোমার সঙ্গে ভাব জমাতে অনেকেই তো আমার চেয়ে মোর ফ্যানাটিক, তা সত্ত্বেও হাল ছাড়েনি। খোঁজ রাখতাম কখন কোথায় কার বাড়িতে যাচ্ছ তুমি, কোন দিন কোন পোশাক এবং কেমন করে চুল বেঁধেছ, কাঁধে কি ব্যাগ তাও দেখতাম। সেদিন যখন বৃষ্টি মাথায় জল ডিঙোলে, বাঁ হাত দিয়ে আলতো উঁচু করলে শাড়ি, সমুদ্র নীল সিনথেটিকের তলায় যখন চমকে দিল তোমার দুটো পায়ের পাতা, মোড়ের মাথায় চায়ের থেকে দরমা দিয়ে দেখেই আমার চুল থেকে পা ঝলসে গেল। মুগ্ধ হতে চেয়েছিলাম বলেই সেদিন নিট খেয়েছি একটা পাইন্ট, মায়েরই বলছি। মুগ্ধ হবার লোভে
এখন পা টলমল, বাঁ তালুতে আও মেরে জান, 10টা ডিজিট। কি আশ্চর্য, তোমারও হাঁচ, ঘরে বাইরে 69, হাঁচ টু হাঁচ মাত্র 30। 98304552 আরে ধুস, সালা চার্জ, স্ক্রিনটা ভ্যানিশ। পায়ের পাতা ভাবতে ভাবতে ফুরিয়ে গেল কবির জীবন, মুগ্ধ হওয়া আর হলো না। এবার একটা হিন্দি গান খুব জনপ্রিয়, ছবিতে গাওয়া হয়েছিল, গেয়েছিলেন আমার, যাদেরকে আমি বস বলি, তাদের মধ্যে একজন, মানে কিশোর কুমার। কিন্তু গানটা শুনে এবং গানটার পিকচারাইজেশন দেখে আমার মনে হয়েছিল যে এটা যদি আবৃত্তি করা যায় কেমন হয়, একটু চেষ্টা করি। कैसे कहे हम, प्यार ने हमको क्या क्या खेल दिखाए, यूं शर्माई किस्मत हमसे, खुद से हम शर्माए। बागों को तो पतझड़ लूटे, लुटा हमें बहार ने, दुनिया मरती मौत से लेकिन मारा हमको प्यार ने। अपना वो हाल है बीच सफर में जैसे कोई लुट जाए, तुम क्या जानो क्या चाहा था, क्या लेकर आए हम, टूटे सपने घायल नग में, कुछ शोले कुछ शबनम, कितना कुछ है पाया हमने, कहें तो कहा ना जाए। अपनों ने हमको इतना सताया, रोए तो रो ना सके हम, अब तो करो कुछ ऐसा यारो, होश ना हमको आए, यूं शर्माई किस्मत हमसे, खुद से हम शर्माए। এরপর কবি শঙ্খ ঘোষ। এই কবিতাটি এমন একটি কবিতা যে কবি যেমন লিখেছেন সেটি পড়ে দিলেই মনে হয় যেন আবৃত্তি হয়ে যায়। এমন কথা বলি না যে সমস্তটাই ভুল, না পাওয়াকেও অনেকখানি বড় ভাবছি, তা না, বিন্দু বিন্দু শিশির নামে নিঃস্ব ঘাসের গায়ে, এমন না যে সে সঞ্চয়ের দাম ছিল না জানা। একটা কথা বলেছিলাম, অনেক দিন সে হলো, কোথায় যে তা পড়ে রইল রাগ রক্তহীন। এমন না যে সে লাঞ্ছনাই বইছি অবিরত, আজকে কেবল তার থেকে চাই একটুখানি ঋণ। একা একাই বেড়ে উঠল সেই কথাটার প্রাণ, ফেরানো সেই কথায় আমার বানিয়ে নেব মঠ। মিথ্যে হবে সমস্তটাই অসংযোগে, তবু এমন কথা বলবো না যে ঠিক ছিল না পথ। এরপরে এরপরে আমি একটু, মানে যেসব কবির কবিতা আবৃত্তি হয় না সেগুলো করবার চেষ্টা করি। কবি অরুণ মিত্র, এ এক গলা লটকানো সময় ভুজঙ্গধরের সাথে দেখা হলো। তা সে প্রমোদার সঙ্গে কি প্রমোদ হলো তা না বলে প্রেম তত্ত্ব ব্যাখ্যা করলো। আরে বাবা, প্রেম তত্ত্ব আর আমাকে বুঝিও না। আমাকে হারামজাদা শুয়োরের বাচ্চা বলে ভালোবেসেছে কত প্রেমিক, তা তো তোমরা জানো না। এই যে বদলে গেল হাওয়া, তার ম্যাজিক কটা লোক জানে? আমি জানি। প্রেম তত্ত্ব নয় রে ভাই, দেহ তত্ত্ব বলো। এই দেহই দেবতার মন্দির না, সেই মন্দিরে ফুলবিল্লি পত্র চড়াও, পিদ্দিম জ্বালো,
আরতি করো, রতিও করতে পারো, তারপর লাগিয়ে দাও আগুন। নিশ্চিন্দি সময়ের সঙ্গে খাপ খাইয়ে চলতে শেখো, তা না হলে সময়ের মান মর্যাদা ধুলোয় লুটুবে। একে তো ফুল পালঙ্কে চড়ে ধুলোর হরির লুট দিচ্ছ, তার উপর যদি লবে যান সময়টাকে এইভাবে লুটিয়ে দাও, তাহলে আর রইলটা কি? এই পর্বের শেষ করব কবি মনীন্দ্র গুপ্ত, যার কবিতা আবৃত্তি হয়ই না প্রায়, কিন্তু এই কবিতা শুনুন, শুনলে মানে চমকে যাওয়ার মতন কবিতা। চেষ্টা করেছি আবৃত্তি করবার। কবিতার নাম আঙুর বাগানে। আঙুর বাগানে লতা বিথির নিচে ছেঁড়া কম্বল পেতে খুব জমাটি আড্ডা হচ্ছিল। চৌকিদার আর মালি আর আমি। আমি কি জানতাম বীজ পুঁতে যে লতা, তাতে প্রতিবারই নতুন জাতের আঙুর ফলে। এই করে হাজারো রকমের আঙুর হলো। হ্যাঁ, একই জাতের উমদা আঙুর চাও তো কলম করো। মালির এই লাখ টাকার কথায় চৌকিদার হাসছে। আরে আমাদের বেলায় হবার জো নেই। আমার দাদাজি পস্তুন, বাপ পস্তুন, আমি পস্তুন, আমার বেটা পস্তুন, তার বেটা, তার বেটা, তার বেটা, সব পস্তুন। মালি হর্টিকালচার জানে, জেনেটিক্স জানে না, সে ভাবতে লাগলো। সেই ফাঁকে চৌকিদার আমাকে নিয়ে পড়লো। তা হ্যাঁ হ্যাঁ, তুমি কোথাকার লোক? হিন্দুস্থানের। হিন্দুস্তান কি ডেরা গাজী খাঁর কাছে পিঠে? তা বলতে পারো। তা তোমাদের মুলকে বেরাদার বীজের কি নিয়ম? আমাদের নিয়ম ওই আঙুরেরই মতো, যতবার বীজ পুঁতবে ততবারই নতুন জাতের মানুষ ফলবে। আমার ঠাকুরদার ঠাকুরদা ছিলেন কেওড়া, বুড়ো ঠাকুরদা ঠ্যাঙাড়ে, ঠাকুরদা ব্রাহ্মণ, বাবা ব্রাহ্ম, আমি অজ্ঞেয়বাদী, আমার ছেলে নাস্তিক, তার ছেলে অবিশ্বাসী, তার ছেলে কে জানে। চৌকিদারের ছানা বড়া চোখ দেখে বুঝলাম বেটা আমাদের সমাজ প্রগতি কিছুই বোঝেনি। মালি এবার পোঁ ধরলো, তোমাদের মেয়েরাও কি আঙুরেরই মতো রসে টস টসে? এই দুই গাঁওয়ারকে ঠকাতে মন চাইলো না, সত্যি কথাই বললাম। ভাই দুটি, তোমরা শেয়ালের গল্প তো জানো। আমি হচ্ছি সেই শেয়াল। আমার দেশের সব আঙুরই বিলক্ষণ টক বটে। অতঃপর আমরা তিনজনই হেসে কুটিপাটি। মেয়েরা সবাই সেই আঙুর, খেলেও টক, না খেলেও টক, পেলেও নাগালের বাইরে, না পেলেও নাগালের বাইরে। মেয়েদের ব্যাপারে পস্তুন আর নাস্তিকে এক ফোঁটাও মতভেদ নেই। আর আমরা হচ্ছি সেই গিদ্ধার, ওদের একটু স্পর্শ পাওয়ার জন্যে সারা জীবন লাফিয়ে যাচ্ছি, লাফিয়ে যাচ্ছি, লাফিয়ে যাচ্ছি। দুই পস্তুনের চোখে জল এলো। তিনটে জবরদস্ত পুরুষ মানুষে মিলে বেশ কাটলো একটা গোটা দিন। তো এই দেখুন, এই ছটা কবিতার আবৃত্তিতে ছজনের কাব্যভাষা আলাদা আলাদা, এবং তার আবৃত্তি আলাদা আলাদা করার চেষ্টা করা হয়েছে। এবং এই প্রত্যেকটা কবিতাতে কিন্তু আমি আছি, প্রত্যেকটি আবৃত্তিতে আমি আছি, আমার জীবন আছে। এবং আপনার যদি ভালো লাগে তাহলে বুঝবেন যে আপনার জীবনটাও এই আবৃত্তির সঙ্গে জড়িয়ে আছে, মানে যা বলা হচ্ছে এখানে। এবং এইভাবেই আমার মনে হয় একজন শিল্পীর সঙ্গে একজন শ্রোতার একটা ফ্রিকোয়েন্সি ম্যাচিং হয়, একটা যোগাযোগ তৈরি হয় আর কি, আর কিছুই নয়। অনেকক্ষণ আবৃত্তি হলো, এবারে আপনি একটু কথা বলুন। হুম। অসাধারণ, বাপরে বাপ, আমি তো চুপ করে শুধু শুনেই যাচ্ছি। আমার কোনো কথা বলতে ইচ্ছে করছে না, আমার মনে হচ্ছে আপনি বলতে থাকুন। আর আমরা আমরা শুনতে থাকি, আমরা শুনতে থাকি, ঘন্টার পর ঘন্টা এরকম হতে থাকুক। আচ্ছা, অসীম ভট্টাচার্য বলছেন বা দারুণ আঙুর কবিতাটির ব্যাপারে তিনি বলেছেন। আশরাফ হায়দার বলছেন ভারতাত্মা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে লেখা অধ্যাপক কোটেনের কবিতা সুভাষচন্দ্র বসু আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। উত্তম কুমার দত্ত বলছেন অসাধারণ, শ্রদ্ধা। দেবাশিস ব্যানার্জি বলছেন অপূর্ব দত্ত, খুব ভালো লাগলো, হিন্দি কবিতা সুন্দর, কিন্তু শঙ্খ ঘোষ কি দারুণ শব্দবন্ধ। এই শঙ্খ ঘোষের কথা আসলেই না আমি খুব দুর্বল হয়ে পড়ি। আমার সবচেয়ে প্রিয় জীবিত কবি শঙ্খ ঘোষ, আমি তার কাছে বহুবার গিয়েছি। উম এ কথা আপনাদের অনেকবার বলেওছি।
তিনি আমাকে বেশ কিছু ব্যাপারে ফিরিয়েও দিয়েছেন, তবুও আমি তাকে খুব ভালোবাসি, বড্ড ভালোবাসি। তার কাছে গিয়ে সাদা জুতো পরা পায়ে হাত দিয়ে নমস্কার করলে না মনটা স্নিগ্ধ হয়ে ওঠে। এবং আমার খুব স্বপ্ন ছিল একটা অনুষ্ঠানে শঙ্খ ঘোষ আর সৌমিত্র চট্টোপাধ্যায়কে এক জায়গায় আনবো, কিন্তু আমার আর হয়ে উঠলো না এই জন্মে। এ দুর্ভাগ্য রয়েই গেল। অরুণ মিত্র সুন্দর, মনীন্দ্র গুপ্ত, যতবার বীজ পুঁতবে ততবারই নতুন ফল, অনুভবের আবৃত্তি। ঠিকই, দেবাশিস বাবু ভালো বলেছেন। উত্তম কুমার দত্ত বলছেন খুব ভালো লাগলো। রীনা দেব বলছেন জয় গোস্বামীর ওই যে জিদ্দি জিদ্দি মেয়ে কবিতাটি যদি আবৃত্তি করো। শবরী মুখার্জি বলছেন আপনাকে প্রণাম জানাই। জলি বিশ্বাস বলছেন এক্সিলেন্ট। সোমনাথ নাথ বলছেন মুগ্ধ হওয়ার আর বাকি কি। অসীম ভট্টাচার্য বলছেন উফ कैसे कहे हम, দারুণ দারুণ। শবরী মুখার্জি বলছেন অসাধারণ নির্মাণ। উম শান্তনু ব্যানার্জি বলছেন সৌমিত্র দা অনুপ দুজন কি ভালোবাসা জানিয়েছে, আমাকেও জানিয়েছেন, থ্যাংক ইউ। অসীম ভট্টাচার্য বলছেন ঈশ্বর নজরুল ওরা কাজ করে রবীন্দ্রনাথ, আচ্ছা, নজরুল ইসলামের ঈশ্বর আর রবীন্দ্রনাথের ওরা কাজ করে, এই কবিতা দুটি বোধহয় শুনতে চাইছেন। মন ছুঁয়ে গেল। স্বরূপদা বলছেন কবিতা কথা ঠিক। সন্তু ব্যানার্জি বলছেন প্রিয় দুই মানুষ, ওরে বাবা আমিও প্রিয়, ঈশ্বরের আশীর্বাদ। আর এই মানুষটা প্রিয় হতে পারে, আমি কি করে প্রিয় হই, আমার তো তেমন কোনো যোগ্যতা নেই। অঞ্জন বাগচি, আমি শুধু খুঁজে খুঁজে বিভিন্ন মানুষ, গুণী মানুষ যারা, তাদেরকে একত্রিত করি। এখন অনলাইনে চলছে, উম এই লকডাউন পিরিয়ডে কি করব, কিন্তু অন্য সময় বছরে আমরা অফলাইনে বিভিন্ন বড় বড় অনুষ্ঠান করি, সংগঠন করি, কবিতা নিয়ে কবিতা শ্রমিক হিসেবে কাজ করি আমি, এইটুকুই। অঞ্জন বাগচি বলছেন সত্যিই তাই, গল্প কবিতার একচ্ছত্র বেনবন থেকে উনি যে দক্ষতায় প্রকৃত মুক্ত কবিতা খুঁজে উপহার দেন, আমরা সংখ্যালঘু শ্রোতারা তার অপেক্ষায় থাকি, আজও আছে ঠিকই। কবিতার পাঠক শ্রোতা সবই সংখ্যালঘু, তবুও আমাদের শক্তি অনেক বেশি। পারভিন জাহানারা বলছেন সঞ্জীব চট্টোপাধ্যায়ের মোবাইল শুনবার অনুরোধ রাখছি সৌমিত্রদার কাছে। মোবাইল, মোবাইলটা শুনতে চেয়েছেন আপনার কাছে। আরো অনেক কমেন্টস। আশরাফ হায়দার বলছেন অনুপদার উপস্থাপনা অতীব চমৎকার। আমি কোথায় উপস্থাপনা করছি, কিচ্ছু বলতে ইচ্ছা করছে না আজকে, আজকে শুধু শুনতে ইচ্ছা হচ্ছে। মৌমিতা সরকার বলছেন অনবদ্য। সুস্মিতা নন্দী বলছেন দারুণ। জর্জিয়া থেকে আছেন আমাদের সাথে রিচা সরকার, আছেন সুস্মিতা নন্দী, মৌমিতা সরকার, বেশ। হ্যাঁ, সৃষ্টি সুখের উল্লাসে সরস্বতী দাস নদিয়া থেকে আছেন। শবরী মুখার্জি বলছেন এই আয়োজন প্রশংসা দাবি রাখে। চেষ্টা করি একটু ভালো করে অনুষ্ঠানগুলো করবার, যাতে এগুলো পরবর্তীতে একটা আর্কাইভ মতো হয়ে থাকে, পরবর্তীতে প্রিজার্ভ করলে এগুলো মানুষ শুনতে পারেন, দেখতে পারেন, একটা স্মৃতির প্রতিভাস হয়ে থাকুক। এগুলো আমাদের স্বপ্ন, যে আজ থেকে 10 বছর পরে একজন মানুষ নেট খুলে দেখুক যে সৌমিত্র বন্দ্যোপাধ্যায় সার্চ করলে এই অনুষ্ঠানটা উঠে আসলো, তিনি খানিকক্ষণ দেখলেন অনুষ্ঠানটা, কিছু কবিতা শুনলেন, আবৃত্তি শুনলেন, তার মনটা ভরে গেল। সেই 10 বছর পরের মানুষটাকে আনন্দ দেওয়া, এটাও আমাদের কর্তব্যের মধ্যে। অসীম ভট্টাচার্য বলছেন সত্যি অনুপ্তা না হলে কবিতা কি জানতাম না। না দাদা এত কিছু না, ঠিক আছে। দেবাশিস ব্যানার্জি বলছেন এই অনলাইনে আপনি একটা খুব ভালো কাজ করছেন, এইভাবে বাংলা কবিতার কাছে নিয়মিত আসার সুযোগ সবাই পায় না। ঠিকই, এটা একটা আহ আসলে আমাদের পক্ষে একটু সুবিধাজনক হয়েছে যে অনেক বড় বড় মানুষ, তাদেরকে মঞ্চে আনা অনেক সমস্যা হয়, কিন্তু অনলাইনে আমরা তাদেরকে একটু কাছাকাছি পেয়ে যাচ্ছি, তাদের একটু অবসর সময়। বেশ, আমরা আবার কবিতার কাছে চলে আসব। তার আগে এবার একটু আপনার কাছে বলবো, উম আপনি তো অনেক বছর কবিতার সাথে আছেন। 90-এর দশকের কবিতা, 80-র দশকের কবিতা, আবার 21 শতকের প্রথম দশক এবং দ্বিতীয় দশক, এই 4টে দশককে যদি আলাদা আলাদা ভাবে বিবেচনা করতে হয়, তাহলে কবিতার উদ্বর্তন, উত্তরণ বা এগোনো পিছনো, এই ব্যাপারগুলোকে আপনি কি চোখে দেখছেন, আপনার মতো করে যদি একটু বলেন। দেখুন, প্রত্যেক দশকেই প্রচুর কবি আসেন, প্রচুর কবিতা লেখা হয়, এক একটা দশক বিখ্যাত হয়ে যায়। এই বিখ্যাত হওয়ার পেছনে অনেক রসায়ন থাকে, কিন্তু এক একটা দশকে আমরা এক একটা সময়কে পাই। আমরা ধরুন 90-এর দশক, 80-র দশক যে কবিতাগুলো পেতাম, তার পরবর্তীকালে যেসব কবিতা পাচ্ছি, তার মধ্যেও বেশ ভালো ভালো কিছু কবিতা আসছে। আবার ধরুন 90-এর দশকে যে কবিকে দুর্দান্ত সমস্ত কবিতা লিখতে দেখেছি, তিনি এখন কেমন ছড়া লেখার দিকে চলে গেছেন। হুম। তো এইটাও আছে, ভালো মন্দ দুই মিলেই আছে।
আমরা আসলে উৎপলদার কাছে শিখলে না, মানে উৎপলদা কখনো তো শিখিয়ে দেন না এই কবিতাটা এরকম ভাবে আবৃত্তি করো। ফলে নিজেকে খুঁজতে হয়, প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর তো পড়তে হয়, প্রচুর কবিতা পড়তে হয়। পড়লেই মানে সে, আর আমাদের কাছে কবিতার নির্বাচন এরকম হয় যে ওই কবির কবিতা করব বলে নয়, এই কবিতাটা আমি আবৃত্তি করলে আমি এর মধ্যে দিয়ে কি বলতে পারবো, মূল কথা সেইটাই। আমার আবৃত্তিতে আমি কি বলতে চাইছি এবং কেন বলতে চাইছি। ফলে আমার কাছে এখন একটা মুশকিল হয়েছে। এখন একটা কবিতা পড়লে প্রথমেই আবৃত্তি যোগ্যতা, মানে আমার আমার আবৃত্তি আমি কতটা করতে পারবো সেই বিচারটা আগে চলে আসে। কবিতা ওই জন্য আমি ফিরে 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 পড়ি, যাতে ওই ওটা না প্রভাব ফেলে আর কি। আমার মত এইরকম। আপনি একটা অসাধারণ কথা বলেছেন, এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে, অনেক মানুষ বলেন সব কবিতা আবৃত্তিযোগ্য নয়, কিন্তু একজন কবি হিসেবে আমি বিশ্বাস করি, এবং একটু আধটু আবৃত্তি করার শখ আমার আছে, আমি পারি না খুব ভালো, কিন্তু চেষ্টা করি, মানে কবিতাগুলো উচ্চারণ করতে, বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছিয়ে নিয়ে যেতে, এই চেষ্টাটা আমি করি। এবং বিদেশে কবিরাই কিন্তু আবৃত্তি করেন, সেখানে আলাদা করে ইলোকিউশনিস্ট বলে আলাদা করে কোনো ব্যাপারটা কিন্তু নেই, সেখানে কবিরাই এককভাবে ইলোকিউশনিস্ট। আমাদের এখানে আবৃত্তি শিল্পী, কণ্ঠশিল্পী, বাচিক শিল্পী, এরকম কিছু বিভাজন বা আলাদা আলাদা নির্মাণ আছে। যাই হোক, তা ঘটনা হচ্ছে, কবি হিসেবে আমার একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে সমস্ত কবিতাই আবৃত্তিযোগ্য যদি আবৃত্তি করা যায়। সমস্ত কবিতায় আবৃত্তিযোগ্য যদি আবৃত্তি করা যায়, যদি তার সাথে মিলেমিশে যাওয়া যায়। এবার আপনি, আপনার সাথে কথা বলতে বলতে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, আপনার পড়াশোনার স্তরটা খুব বেশি। স্বাভাবিকভাবে আপনি যখন বলছিলেন অনেক ভালো কবিতা থেকে নেমে আসছে ছড়াতে, তখনই আমি বুঝছি যে আপনি পড়াশোনার স্তরে রয়েছেন এবং আপনি নিয়মিত চর্চার মধ্যে রয়েছেন। আপনি একটা জিনিস বলবেন, সেটা হচ্ছে এমন কিছু কবিতা লেখা হয় যেগুলো শুধুমাত্র আবৃত্তি করার জন্য, বেশ একটা আবৃত্তি করতে ভালো লাগে, মানুষের কাছে সহজে পৌঁছিয়ে যায়। সেরকম জিনিসের প্রতি কি আপনার সমর্থন বেশি থাকবে, না এমন জিনিসের প্রতি সমর্থন বেশি থাকবে যেটার সাহিত্য আবেদন বেশি আছে? আমাদের ঘরানা, মানে আমাদের উৎপল কুণ্ডুর কাছে যারা শিখেছেন, মানে উৎপল কুণ্ডু যাদেরকে শিক্ষা দিয়েছেন, কতটুকু শিখতে পেরেছি তা তো জানি না। এখানে কখনো ওই আবৃত্তিযোগ্য কবিতার বই কখনো আমরা, মানে আমাদের এটা সিলেবাসেরই বাইরে। আবৃত্তিযোগ্য কবিতা আপনার কাছে যেটা আবৃত্তিযোগ্য নয়, আমার কাছে সেটা আবৃত্তিযোগ্য হতেই পারে। আবার আমার কাছে যেটা আবৃত্তিযোগ্য নয়, আপনার কাছেও সেটা আবৃত্তিযোগ্য হয়ে উঠতে পারে। এই যে রীনা দেব আপনার এখানে মাঝে মাঝে মন্তব্য করছেন, রীনাদি উচ্চারণের ঘরে প্রতি সপ্তাহে অন্তত 7 থেকে 8টা নতুন কবিতা শোনান। এবং আমাদের উচ্চারণের অনুষ্ঠানে একটা আমাদের রীতি আছে যে সব কবিকে আমরা চিঠি পাঠাই। এমন অনেক কবি পাওয়া যায় রীনাদির আবৃত্তিতে যাদের কোনো ঠিকানা পাওয়া যায় না বহু খুঁজেও। তো এই হচ্ছে, কবিতা যদি এরকম ভাবে পড়া যায় তবে তো আমরা খুঁজে পাবো। আর আবৃত্তিযোগ্য কবিতার বই যারা বার করেন, আমি জানি না, আমি ছোটখাটো মানুষ, আহ, তারা হয়তো বোঝেন। আমার কাছে আবৃত্তিযোগ্য কবিতা বলে কিছু হয় না। আমার কাছে আবৃত্তিযোগ্য কিনা, আমার কাছে আপনার কাছে আবৃত্তিযোগ্য কিনা সেটা আপনার কাছে। আবৃত্তিযোগ্যতা যে কোনো কবিতারই থাকতে পারে, ঠিক আছে। তা আপনারা তো ভালো ভালো কথা বলছেন, আমার একটা রূপক চক্রবর্তীর কবিতা মনে পড়ে গেল। বেশ বেশ সেটা বেশ। একটু, তাহলে স্বীকার করছেন যে পারছি, মানে আমারও কিছু হচ্ছে আজকাল। স্বীকার করছেন কখন যে লাউয়ের ডগাটির মতো ফনফনিয়ে উঠেছি সবার অগোচরে আপনার বাগানের এক কোণে, এতদিন খেয়ালই করেননি। বেশ একটা উত্তরসূরি ভাব দেখা দিচ্ছে আমার মধ্যে। আর সবাই বলা বলি করছে হাত এসেছে। হ্যাঁ, হাত এসেছে। বলছেন প্রথিতযশা হতে পারবো, হতে পারবো শ্রীচরণ কমলেশু। বলছেন আমাকে আর ফেলে দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না, উপেক্ষা করলেও দেখতে হবে মাঝে মাঝে টেরিয়ে। লক্ষ্যই করেননি বলছেন কখন ঢুকে পড়েছি সাহিত্যের ইতিহাস চতুর্থ খণ্ডে। বলছেন সবাই এমনি এমনি তোল্লা দিচ্ছে না আমাকে। ও মাইরি, তখন থেকে যে কি এত বলছেন কোনো কথাই ঠিক বিশ্বাস করতে পারছি না। কেননা
যেহেতু সবটাই বলছেন আপনি, হ্যাঁ হ্যাঁ, জগৎটা কি হয়ে গেল। মার্জনা করবেন, সামনে যারা আছেন তাদেরকে আপনি বলছি না, আমি এটা আপনিটা ভেবে নিয়েছি। বাংলায় বাংলায় সর্বাধিক প্রচারিত একটি দৈনিক আছে, প্রথম শ্রেণীর দৈনিক, সর্বাধিক প্রচারিত। তার শনিবারের একটা সাপ্লিমেন্টারি পাতা থাকে, সেখানে দেখবেন অনেকের অনেক অনুষ্ঠানের রিভিউ বেরোয়। সেগুলো সব উম, বার করার রসায়ন আছে আর কি। তো সেইটা থেকে ভয় পাবেন না, এইটা থেকে ভয় পাবেন না যে এইগুলোই আসল শিল্পী। আসলে এটা কি ক্ষতি হয়ে যায়, মানে অনেক কবি আবৃত্তিকারদের ওপর চটা কেন জানেন তো? মানে এত বাজে আবৃত্তি ওনারা শুনেছেন, ওদের দোষ নয়, এত বাজে আবৃত্তি ওনারা শুনেছেন, ওনারা ভেবেছেন এইগুলোই আবৃত্তি। আসলে কবিদেরও যেমন একটা দায় আছে, যারা সিরিয়াস কাজ করেন, যারা আবৃত্তি নিয়ে সাধনা করেন, পড়াশুনো করেন, তাদের কাজ শুনে নেবার, তেমনি আবৃত্তিকারদেরও একটা দায় আছে কবির কাছে, মানে কবির কাছে প্রাথমিক ঋণ স্বীকার করে নেওয়া। কিন্তু এই বিতৃষ্ণাটা এসছে ওই বাজে কাজ শোনার থেকে। আপনি যদি সেই কাগজটি পড়ে ঠিক করে নেন যে ইনি হচ্ছেন যে দারুণ আসল শিল্পী, তাহলে আপনার হয়ে গেল। হুম। একজন বিখ্যাত গায়ক বলেছিলেন, এককালের বিখ্যাত গায়ক, মানে কিছুদিন আগেকারই, বলছেন আমরা হচ্ছি 2 বছরের খদ্দের, 2 বছর পরে আমরা হারিয়ে যাব। খুব সত্যি কথা বলেছেন। আজও দেখুন, পাড়ায় পাড়ায় পুজোর প্যান্ডেলে বান্না দে বাজে, সতীনাথ মুখোপাধ্যায় বাজে, হ্যাঁ, শ্যামল মিত্র বাজে, মানবেন্দ্র মুখোপাধ্যায় বাজে, সন্ধ্যা মুখোপাধ্যায় বাজে, লতা মঙ্গেশকর বাজে। সম্প্রতি যেসব গান হয়েছে বাজে না কিন্তু। আজও বিজয়া দশমীর পর পাড়ায় পাড়ায় আমরা যেসব অনুষ্ঠান শুনতে পাই, তাতেও ম্যায় হু ডন বা যারা আমলা পাগলা দিবানা, কবেকার গান। আসলে আপনি থেকে যাবেন কিনা সেটা বিচার করবে মহাকাল, ও বিচারের হাত কারণ নেই। মানে কথা বলা হলো, একটা আরেকটা অন্য রকমের কবিতা শোনাই। মানে কবি, দেবাশিস ব্যানার্জি, কিছু শুনতে পাচ্ছি না, সরি 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 সরি, মাইক্রোফোনটা মিউট ছিল। আশরাফ হায়দার বলছেন শোনা যাচ্ছে না, উত্তম কুমার দত্ত বলছেন শুনতে পাচ্ছি না, সরি 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 সরি। আশরাফ হায়দার প্রণাম নেবেন, ভালোবাসা নেবেন। সুস্মিতা নন্দী ঠিকই বলেছেন, কবি এবং আবৃত্তি শিল্পীদের মধ্যে একটা ভাবনার বিনির্মাণ তো রয়েছে, ভাবনার তারতম্য ইত্যাদিও রয়েছে। অসীম ভট্টাচার্য রয়েছেন, শ্রীমন্তী দাশগুপ্ত অসাধারণ আবৃত্তি শিল্পী। অসীম ভট্টাচার্য বলছেন সৌমিত্রদা প্রণাম নেবেন। সোমনাথ নাথ বলছেন বুদ্ধদেব দাশগুপ্তর প্রবেশ কখন ঘটবে। দেবাশিস ব্যানার্জি বলছেন কেয়া বাত, আবৃত্তিযোগ্য কবিতার বই পরীক্ষার মেড ইজি বলা যায়, কিন্তু তারও দরকার আছে। ঠিক আছে, এগুলো নিয়ে মত পার্থক্য থাকবে। মৌমিতা সরকার আছেন, আহ নব্যেন্দু দাস আছেন। সৌমিত্র স্যারের কথা এবং কবিতা যেটা শুনছি, সেটাই মনে হচ্ছে যেন শেষ না হয়। বেশ, সত্যি শেষ শেষ আমরা চাই না, আমরা চাই আরো খানিকক্ষণ চলতে থাকুক। অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি, আমাদের কাছে আর মিনিট ছয়েক সময় আছে, কিন্তু তবুও দাদার কাছে আমরা জোর করে চেপে ধরবো, দাদা আজকে আর কয়েকটা কবিতা শুনিয়ে যান আমাদের, প্লিজ অনুরোধ আমাদেরকে। আমি আর কোনো কথা বলছি না, আপনি পরপর আপনার যে কটা ইচ্ছে কবিতা শুনিয়ে যান। না না, যে রেকর্ডার শোনালে হবে না। এবার লোকে বিরক্ত হতে শুরু করবে।
ওই জয় গোস্বামীর টিউটোরিয়াল শুনতে চেয়েছিলেন বোধহয় কেউ। আমি বলছি জয় গোস্বামীর ওই সব কবিতা তো শুনছেন, ওই আনন্দবাজার, সরি, ওই কাগজ পড়ে তো শুনছেন। এবার জয় গোস্বামীর দুটো কবিতা দিয়েই আবৃত্তি দিয়ে আমি শেষ করব। এই কবিতার আবৃত্তি দুটো শুনুন। প্রথম কবিতার নাম হচ্ছে কবি ও আলাদিন। কবি ও আলাদিন। কাল আমি যে লেখার উপর ঘুমিয়েছিলাম, সেসব লেখা আলাদিনের। হ্যাঁ, আলাদিন লিখতো। তুমি জানতে নাকি? সকালবেলার নতুন পাখি মাটির ওপর সেসব লেখা ছড়িয়ে রেখে ঘুমিয়ে পড়তো। দু হাত দিয়ে প্রদীপ থেকে তার মা এসে খবর নিত, ও আলাদিন, ঘুমোলি কি? এই প্রদীপে দৈত্য নেই, এমনি প্রদীপ। এই প্রদীপে ঘুমন্ত গাঁ, জংলা নদী, নদীর ধারে একটা অসৎ, তার কোটরে পথ হারানো একটা পাখি ঠাঁই নিয়েছে। সেই পাখিটার ভয় পাওয়া চোখ কেমন করে শান্ত হলো, তাও দেখা যায় মায়ের হাতের ওই প্রদীপ। একটু যান্ত্রিক গোলযোগ ঘটেছিল বোধহয়। আহ দাদা শুনতে পাচ্ছেন? দাদা শুনতে পাচ্ছেন? একটু যান্ত্রিক গোলযোগ ঘটছে বোধহয়, নেটের কোনো হ্যাঁ হ্যাঁ, সমস্যা পাচ্ছি, হচ্ছে একটু বোধহয়। কাটা কাটা আসছে কথাগুলো। ঠিক আছে, ঠিক হুম। আছে, আপনি শোনান, আপনি শোনান। আমার এখানে তো নেটের পুরো সিগন্যালই দেখাচ্ছে, জানি না। ঠিক আছে, আপনি আপনি শোনান, আপনি শোনান। হ্যাঁ, আমি কিন্তু ব্ল্যাঙ্ক দেখছি, মানে কোনো ছবি নেই। না, আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে বলি। হ্যাঁ, হ্যাঁ। সেই পাখিটার ভয় পাওয়া চোখ কেমন করে শান্ত হলো, তাও দেখা যায় মায়ের হাতের ওই প্রদীপে চোখ রাখলে। ও আলাদিন, ঘুমোলি কি? খবর নিয়ে মা ঘুমোতো নিজের ঘরে। মাটির ওপর সেসব লেখা ছড়িয়ে রেখে আলাদিন তো লম্বা তখন। সেই সুযোগে ও সব লেখা জানলা দিয়ে উড়ে বেরোয়। কেউ গালিচা, কেউ বা মিনার, কেউ বা পরী। ওড়নাটাকে ডানার মতো ছড়িয়ে দিয়ে উড়ছে পাখি। সকালবেলার নতুন পাখি, তোমার বুঝি হিংসে হচ্ছে? হোককে, শোনো। মিনার ওঠে দুলতে দুলতে আকাশ চূড়ায়, দুলতে দুলতে মুকুট খসায়, মুকুট থেকে সারা শরীর, অত বড় শরীরখানা ঝরতে ঝরতে জোনাক জলা বিন্দু হলো। দূরবীনে কি গ্যালিলিও দেখতে পেতেন ওদের? হুম হুম, গ্যালিলিওর সঙ্গে আবার আলাদিনের ভাবসাব নেই। কিন্তু সেসব অন্য গল্প, পরে বলবো। এদিকে সে গালছে তখন ভাসতে ভাসতে নামছে মরুভূমির মধ্যে। যেই না মরুর ঠান্ডা বালি স্পর্শ করলো, অমনি জানো, সে গালছে না, সমুদ্র ঢেউ। মরুর বালি ভাসিয়ে নিয়ে ছোট্ট তারা ফুটকি করে ছড়িয়ে দিল আকাশে ফের। পরী তখন, ওড়না পরা সেই পরীটা, উড়তে উড়তে চাঁদের কাছে পৌঁছে গেছে। ওড়না ছুঁড়ে চাঁদকে বেঁধে নিয়ে চলল পিছন পিছন। গালচে ভরা সমুদ্র তার শেষ কিনারে, শেষের পরেও আরেকটু শেষ, তারও ধারে কি আছে তা কেউ জানে না। কিন্তু পরী দুহাত মেলে ঝাঁপ দিল, আর শূন্য, শূন্যই তো, অফুরন্ত। সাঁতার কাটা গালছে তখন আকাশ ভরে ঢেউ খেলাচ্ছে, তাতেই পরি ডুবছে, ডুবছে, ডুবে কোথায় তলিয়ে গেছে।
ওই যে দেখো, ওড়না বাঁধা চাঁদটা শুধু আবছা মতো ভোর আকাশে আটকে আছে। সে চাঁদ তুমি দেখলে নাকি? সকালবেলার নতুন পাখি। ও চাঁদটা না আলাদিনের। হ্যাঁ, আলাদিন চাঁদও বানায়, বানাতে নেই? ও আলাদিন, আলাদিন গো, দেখি আজকে কি বানালে। ডাকতে ডাকতে ঘরের মধ্যে ঢুকে দেখি। আচ্ছা, আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। না না, অসুবিধা অসুবিধা নেই, অসাধারণ লাগছে। আচ্ছা, এবার এবার বেশিরভাগ দর্শক শ্রোতা যারা এবার শেষ আছেন, করি তাহলে। হ্যাঁ দর্শক শ্রোতা এবার সবাই শেষ বলছেন করি, শেষ হ্যাঁ। না করতে। আচ্ছা আচ্ছা। না না, আচ্ছা শেষ করতে হবে, নাহলে কিছুক্ষণ বাদে বলবেন যে এবার শেষ করি জয় গোস্বামীর একটা কবিতা দিয়েই, আবৃত্তি দিয়েই শেষ করি কবিতা। হ্যাঁ, এটা হেমন্তকাল শুরু করেছিলাম অসীম হেমন্তের কবিতার আবৃত্তি দিয়ে। হেমন্তের কবিতার আবৃত্তি অসীম দিয়ে শেষ হোক। ভট্টাচার্য, উত্তম কুমার দত্ত, এরা সবাই বলছেন শেষ করবেন না প্লিজ, আরো আরো শুনতে চাই। আরো আরো চলতে থাকুক। দেবাশিস ব্যানার্জি বলছেন আপনারা সকলে ভালো থাকুন, আমরা আবারও কখনো সৌমিত্রদাকে আমাদের মধ্যে পাবো, এবং আমাদের স্টেজে যখন অনুষ্ঠান হবে, কথা দিচ্ছি সৌমিত্রদাকে আমি যেভাবেই হোক স্টেজের অনুষ্ঠানে আনবো, যদি উনি গড়রাজি না হন। ঠিক আছে, সে পরে দেখা যাবে, এখন প্যান্ডেমিক চলছে। আমি শেষ করি এবার জয় গোস্বামী একটি কবিতার আবৃত্তি দিয়ে। হ্যাঁ, বালির নৌকো বাড়ি ফিরছে, বালির নৌকো বাড়ি ফিরছে, নিভে আসছে দিনের আলো। ঘাট সিঁড়িতে বালিকা এক জলের গায়ে হাত ছোঁয়ালো। বালির নৌকো বাঁক নিচ্ছে, ঝমঝম ট্রেন উঠছে ব্রিজে। জঙ্গলে মন্দিরের ঘন্টা প্রণাম করছে দেবদ্বিজে। জোনাক জ্বলছে, জোনাক নিচ্ছে, তুলসী মঞ্চে মশার ঘূর্ণি। গাছের মাথায় কুয়াশা ছায়, গাছের তলায় বইছে চূর্ণি। মিলিয়ে গেছে বালির নৌকো, বাতি জ্বলল বেড়ার ফাঁকে। হাত বাড়িয়ে বালিকাটি জ্বালিয়ে দিল শুকতারাকে। ধোঁয়ার চাদর হিম ছড়িয়ে ফিরে যাচ্ছে ওই বালিকা। ওরই নাম তো রবীন্দ্রনাথ দিয়েছিলেন, হেমন্তিকা। একটা অনুরোধ এসছে উৎপল কুমার বসু। হুম, উৎপল কুমার বসুকে কবিতা, এ এক অদ্ভুত, মানে আমি মনে করি উত্তরাধুনিক কবিতার জনক বলতে পারি আর কি। তো একটা ছোট্ট ওইটা দিয়ে শেষ করি। আহ শোনা যাচ্ছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, শোনা যাচ্ছে, এটা দিয়ে শোনা শেষ যাচ্ছে। করি। কবিতার নাম জলসা। সেখানে শুধু এক কয়েকটা লাইনে ভাগ ভাগ করে জলসাতে একসঙ্গে জড়ো হওয়া বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম যে তাদের যে ভাবনা মনোবৃত্তি, সেগুলো কেমন চমৎকার ফুটিয়েছেন দেখুন। মানে কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই, অথচ সবটা মিলিয়ে একটা জলসা। লাটুবাবু এসেছেন, সাটুবাবু এসেছেন, কুমারবাবু এই ফাঁকে বিন্ধেশ্বরীজির সঙ্গে দুটো কথা কয়ে নিচ্ছেন। হা, সেই কেসটার কি হলো? লোকে এখনো মনে রেখেছে দেখছি। ছায়ানট, সুরফাক্তা, ইধর কমাল উধর। ঝাড় সাফাইওয়ালার বৈকালিক আবদার, साबुन दीजिए, मेरा लाल फिनाइल लगाओ और गद्दा उठाओ। बात बैधी कोलूशो कामो। বাংলা কবিতাओं के अंदर में তুমি যা চাইছো তা তো পাবে নাই।
তবলচির গালে ঠোনা মেরে নৌটাঙ্কি বলছে মরণ। কে যেন বলেছিল তার কবিতা সর্বত্রগামী হয় নিকো। ম্যাস্টার পুরনো ছাত্রকে জিজ্ঞেস করছেন, বাবুর নামটা কি হচ্ছে? দুয়ারে বাঁধা হাতি থোড় চিবুচ্ছে, সবাই কারে এছেন, কেবল দুলারি মাই গজবাহনে। কুকুর ডাকছে জলসা শুরু হতে হতে সেই মাঝ রাত্রির। শেষ করছি, জলসা শুরু হতে এখন মাঝরাত্রির। এখন আপনারা সন্ধ্যের একটা ওই আগে প্রথম যারা যেসব শিল্পী থাকেন না, তাদের অনুষ্ঠান শুনলেন। আপনাদের সবাইকে আমার প্রণাম। সবাই কামনা করি সবাই ভালো থাকুন, কিন্তু আমি আমার নিজের ছবি দেখতে জানাই, আমার ধন্যবাদ জানাই কবিতা কর্নার ফাউন্ডেশনকে, শ্রী অনুপ কুশলকে, আর যারা শুনেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ, নমস্কার। আমি শুধুমাত্র একদম শেষ পর্বে একটু মন্তব্যগুলো পড়ে যাচ্ছি। আশরাফ হায়দার বলছেন, দাদা আবৃত্তি তো নয়, যেন আবৃত্তির পরশ ছড়িয়ে দিলেন রাতের শিশিরে শিশিরে, অভূতপূর্ব, মুগ্ধ হলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন দাদা। অসীম ভট্টাচার্য বলছেন, ছিলেন, খুব ভালো লাগছে সৌমিত্র বাবু, অনুপ খুব সুন্দর আয়োজন। দেবাশিস ব্যানার্জি বলছেন, সোমনাথ নাথ একটা অসাধারণ কমেন্টস করেছেন, সেই কমেন্টস। সুব্রতা কুন্ডু আছেন, উত্তম কুমার দত্ত আছেন। সোমনাথ নাথের কমেন্টসটা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। তিনি বলেছেন, প্রণাম দেব দ্বিজ সৌমিত্রকে। অসাধারণ একটা কমেন্টস করেছেন, প্রণাম দেব দ্বিজ সৌমিত্রকে। সোমনাথ দা, এই সোমনাথ দা, সোমনাথ দা এসব বলতে পারেন। সোমনাথ দা আমার সিনিয়র আবৃত্তিকার। সোমনাথ দা নিজে ভীষণ ভালো আবৃত্তি করেন, আমার অত্যন্ত প্রিয় আবৃত্তি শিল্পী। তিনি এরম করলে, কথা বললে আমি মানে লজ্জায় মানে মাটিতে মিশে যেতে ইচ্ছে হয়। মার্জনা করবেন, আপনি আমার মানে বরেণ্য আমাদের পক্ষ শিল্পী, থেকে আপনি এরম প্রণাম। কথা বললে লজ্জা। সোমনাথদার কথাটি আমি আমার কণ্ঠে বসিয়ে নিলাম, এবং আমাদের পক্ষ থেকে প্রণাম। আপনি সুস্থ থাকুন, আপনার সাথে আমরা আরো অনেক কাজ করতে পারি যেন আগামীতে। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখেছেন শুনেছেন, সকলের প্রতি ভালোবাসা শুভেচ্ছা প্রণতি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশনের লাইভ শো কবিতা বেলা থেকে। আজকে আমাদের সাথে ছিলেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। বিদায় নিচ্ছি, নমস্কার, শুভরাত্রি।